সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো। আমি অর্ক, তোমরা দেখছো ফুটবল উইথ অর্ক ইউটিউব চ্যানেল। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং টিকটক থেকে দেখে থাকলে প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট। তো মাদ্রিদ ডার্বি না, ইয়েস মাদ্রিদ ডার্বি, মারামারির ম্যাচ কি না ছিল ম্যাচে। ট্যাকটিক্যাল ব্যাটল ছিল ফার্স্ট হাফে। এরপর মানে সমর্থকদের দারুণ উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, মারামারি, এরপর প্লেয়ারদের মধ্যে মারামারি, ফাউলস, আপনার ডার্টি গেম, গুড গেম, সব কিছুই ছিল এই ম্যাচে। সো যদি আপনার বলতে হয়, আমি কোনো পয়েন্টে বলবো না, পুরো ম্যাচটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আমি একটা সামারি দেবো, দ্যাটস ইট। এর বেশি আমি আর কিছু বলবো না, কারণ আমি কোনো তো বড় কোনো বিশেষজ্ঞ না। সো বলতে থাকি, যা শুরু হয় প্রথমে, ম্যাচটা শুরু হয় প্রায় 1টার দিকে, এবং শুরু হওয়ার পরপরই শেয়ানে লড়াই হতে থাকে ম্যাচে, মাদ্রিদ ভার্সেস রিয়ালের, মানে মাদ্রিদ ভার্সেস রিয়াল না, রিয়াল ভার্সেস অ্যাথলেটিকের। সো একটা ডার্বি ম্যাচের যে এনভায়রনমেন্ট থাকার উচিত, সেই এনভায়রনমেন্টই ছিল, যে হস্টাইল পরিবেশটা থাকে যে কোনো একটা ডার্বিতে, সেই পরিবেশটাই কিন্তু কালকেও বিরাজমান ছিল। এবং কালকে সবচেয়ে ভালো যেই জিনিসটা আমার লেগেছে, সেই জিনিসটা হলো দুই দলই দারুণভাবে ট্যাকটিক্যাল ব্যাটেল দিতে থাকে, এবং রিয়াল তাদের পুরোনো ছন্দে হয়তো ফিরছে। যদি বার্সাকে কোনো মতে আর কিছু পয়েন্টের লিড কমিয়ে দেওয়া যায়, তাহলেই আপনার কিন্তু রিয়াল সেই ক্ষেত্রে লিগও জিতে যেতে পারে, সব কিছু মানে যা আছে সবই জিতে যাওয়ার মতো একটা শুরু করেছে। ইনজুরির জন্য কিলিয়ান এমবাপ্পে ম্যাচটা মিস করেছিল, তার কারণে সেই পুরনো 4-4-2 ফরমেশনে আমাদের আবার ফিরে যেতে হয়। সেখানে ভালোই খেলছিল, আর মাদ্রিদ খুব দারুণ একটা স্টার্ট করে, ভালো খেলতে থাকে, কিন্তু ফার্স্ট হাফে কোনো গোল পায় না। রিয়াল মাদ্রিদের বল পজিশন ছিল মাত্র 51%, এবং অন্যদিকে 49% ছিল অ্যাথলেটিকের। সো দুই দল কিন্তু ভালো বল পজিশন রেখেছিল। এবং যদি শর্টসের কথা বলেন, তাহলে অন টার্গেট শর্টস আমি দেখছিলাম 2টো করেছিল অ্যাথলেটিকো এবং 3টে করেছিল রিয়াল মাদ্রিদ। এটা কিন্তু সেকেন্ড হাফের ফার্স্ট হাফ পর্যন্ত, অর্থাৎ ম্যাচটি বন্ধ হয়ে যায় তার আগ পর্যন্ত। একটা স্ট্যাটস দিচ্ছি আমি, সেটা সেই স্ট্যাটসটা আপনি জানলে ফুল ম্যাচের যেই স্ট্যাটস বোঝা যায় সেটা আপনি বুঝতে পারবেন। সো সেকেন্ড যে কথাবার্তা হয় সেটা হলো, সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন থেকে আপনার একটা হস্টাইল পরিবেশ ক্রিয়েট করা শুরু করতে থাকে আপনার দর্শকরা। এবং হস্টাইল পরিবেশটা যে আপনার কখন মারমুখী পরিবেশে ক্রিয়েট হয়, সেটা আপনার হয় 67 মিনিটে ইদার মিলিতাওয়ের গোলের পর। আপনার প্রায় মাঠের একটু সামনে একটা ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। সো ফ্রি কিকটায় সেখানে ভিনিসিয়াস একটু গ্যাপে এসে দাঁড়িয়েছিল। এটা কিন্তু খুব খারাপ হয়েছে কালকে। লেনরমান, সে কালকে পুরো ম্যাচে ভিনিসিয়াসকে যেইভাবে ট্যাগ দিয়েছে, লেনরমান সে একটা ইয়েলো কার্ডও খেয়েছে, বাট সে কালকে যা করেছে অতুলনীয় কাজ। ভিনিসিয়াসকে এমনভাবে মানে আপনি কখনো ডিফেন্স দিয়ে আটকে রাখতে পারবেন না। ভিনিসিয়াসকে আটকাতে হলে আপনাকে মেরে দিতে হবে, হ্যাঁ, যেটা মেসিকে আটকাতে হলে আপনার মেরে দিতে হয়, আপনার নেইমারকে আটকাতে হলে যেমন আপনাকে মেরে দিতে হয়, সেই কাজটাই কালকে করেছেন লেনরমান। যখনই ভিনিসিয়াস কোনো একটা রান মেক করতে যান, এসে সাইড ট্যাকেল দেন, এরিয়াল ব্লক করতে পারেন না, এরিয়াল ব্লক করেন, এসে পায়ের মধ্যে গুঁতো দেন, এসে বলের উপরে পড়ে যান। সো এই কাজগুলি করেছে কালকে লেনরমান। তবে ওই টাইমটা যেই গোলটা দিলেন এডার মিলিতাও, সেখানে পুরো গ্যাপ লাইনে দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সো ভিনিসিয়াস জুনিয়রের কাছে বল আসে লুকা মদ্রিচ থেকে, ফ্রি কিক একবারে না নিয়ে তিনি ভিনিসিয়াসকে দেন। ভিনিসিয়াস সেখানে গ্যাপ পেয়ে দারুণ একটি রান মেক করেন। যদিও মলিনা এবং ডিপল পরের দিকে এসেছিলেন, তবে কোনো লাভ হয়নি এসে, কারণ ভিনিসিয়াসকে আপনি যদি জায়গা ছেড়ে দেন, ভিনিসিয়াস কী করতে পারে সেটা সবাই জানে। তো ভিনিসিয়াসের একটি ক্রস ছিল, তবে এখান থেকেও কিন্তু গোল না হওয়ার সুযোগ ছিল, কারণ আপনার জিনিসটা যদি ওপেন প্লে হতো, অর্থাৎ জিনিসটা একটা গোলটা যা এসেছে সেটা হলো আপনার মেইনলি ওপেন প্লে থেকেই এসেছে, বাট সেখানে একটি ফ্রি কিক ছিল। সো ফ্রি কিকের কারণে সেখানে অনেক প্লেয়ার ছিল, এবং আমাদের মাদ্রিদের যে ডিফেন্ডাররা রয়েছেন তারাও গোল দিতে পারেন। সো তারাও সেখানে ছিলেন। রুডিগার একটু নিচের দিকে এসেছিলেন, এদের মিলিতাও উপরে সেই জায়গায় ছিলেন, এবং কে বলবে এদের মিলিতে ওই জায়গায় থাকবে? ওইখানে হয় কোনো মিডফিল্ডারের থাকার কথা, বা কোনো একজন স্ট্রাইকার বা ইসের থাকার কথা, কারণ আপনার যে যারা গোল করে, রদ্রিগো এবং আপনার বেলিংহাম, দুজনেই কিন্তু পুরো মাঝখান জায়গাটায় ফেসে গেছে। সেখান থেকে একটি ক্রস হেড করার জন্য দুজনেই লাফায়, কারো মাথায় কোনো জায়গায় টাচ করে না, বাট বল এদার মিলিতাওয়ের পায়ে পুরো দারুণভাবে, এবং সেখান থেকে বলটাকে একটু কাট ব্যাক করে এদার মিলিতাওয়ের দারুণ একটা ভলি শট, এবং বলটা গোল। সেই গোল হয়েই হলো বিপদ। বিপদটা কেমন? আপনার দেখুন, গোলটা হওয়ার পর আপনার থিবো কর্তোয়া, যিনি এক্স অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার, 3 বছর খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদে, 3 সিজন পার করেছেন, এবং সেই প্লেয়ারের উপর ক্ষিপ্ত হয়ে যায় সকল দর্শকরা যা পারেন, লাইটার, বেপ,
আপনারকে অনেকে কিছু খাবার দাবারের উচ্ছিষ্ট ছুঁড়ে মেরেছে, কলার চোকলা। আমার মনে হচ্ছিল যে সেই পুরনো কোনো আপনার কি বলে মিলান ডার্বি কেউ ছেড়ে দিয়েছে এই জায়গায়, সেটা দেখছি আমরা। মিলান ডার্বিতে যেমন সব কিছু থাকতো, ফ্যান্সদের হস্টাইল পরিবেশ থাকতো, ফ্যান্সরা মানে আপনার আগুন ঠাগুন ছুঁড়ে মারছেন, আতশবাজি ছুঁড়ে মারছেন এক একজন প্লেয়ারের উপর। আপনার তখন কার্লো আনচেলত্তি এসি মিলানের কোচ, আপনার ইন্টার মিলানের কোচ হলো জোসে মরিনিও, দুইজনের মাথার থেকে ট্যাকটিক্যাল যে ব্যাটেলটা চায়, মানে ব্যাটেল। সো শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারে না যদিও রিয়াল মাদ্রিদ। আমি আগেই বলেছিলাম আপনার শেষ মুহূর্তে গিয়ে মানে ওই রকম গোল যখন আপনার খেতে হবে, অর্থাৎ আধা মিনিটের মতো তখন বাকি, একটাই ভুল ছিল, পুরো ম্যাচে 90 মিনিট প্লেয়ারদের খেলিয়ে রিয়াল মাদ্রিদ লাস্টে গিয়ে পুরো 90 মিনিট খেলা হয়, 90+ মিনিটে গিয়ে কিন্তু তিনি চেঞ্জগুলো করেন। সেখানে ফারান গার্সিয়াকে নামানো হয়, এনরিককে নামানো হয়, উঠিয়ে দেওয়া হয় ভিনি রদ্রিগোকে। ইয়েস, এইটার থেকে আমি সহমত থাকবো, কারণ এই কারণে যে পরে আমাদের কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে আপনার লিলে। ইয়েস, লিলে গিয়ে জিতে আসা কিন্তু অনেকটা কঠিনই বিষয়, কারণ আপনার ফ্রান্সের বিষয়টা তো জানেনি। ফ্রান্সে গিয়ে আপনার বার্সেলোনার অবস্থা কী হয়েছিল সেটা দেখেছেন আপনারা। এবং মানে এরকম প্লেয়ার নিয়ে যারা একটু রেস্ট পাননি, উল্টো কামাভিঙ্গা মাত্র ইঞ্জুরি থেকে উঠেছেন, আপনার পুরো 90 মিনিট এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলার পর আপনার আবার ফ্রান্সে গিয়ে ম্যাচ জিতে আসাটা আসলেই কঠিন। সো লাস্টে রুডিগারের একটু দোষ ছিল, সে অফসাইড ট্র্যাপ বানাতে কি ভুল করেছে একটু, তবে ওই সময় যদি গোলটা না হতো তাহলে হয়তো আথলেটিক মাদ্রিদ আর ঘুরে দাঁড়াতে পারতো না বা কিছু হতো না। তবে আথলেটিক মাদ্রিদ যেইভাবে মানে আপনার ফাউল করতে থাকে, অর্থাৎ সেই ইনসিডেন্টের পর 15 মিনিট, প্রায় 15 থেকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যাচটা বন্ধ হয়ে যায় সেই ফ্যান্সদের কোলাহল মারমুখী আচরণের কারণে। তারপর অ্যাথলেটিক মাদ্রিদ ডার্টি গেম খেলতে থাকে, অর্থাৎ ফুললি ডার্টি গেম, মারামারি যাকে বলে। এবং রিয়াল মাদ্রিদও ডার্টি গেম খেলতে থাকে। রিয়াল মাদ্রিদের ডার্টি গেমটা মানে হলো, এটাকে ডার্টি বলা হয় কারণ এটা পুরো 11 জনের 11 জন ডিফেন্স লাইনে চলে আসে। এবং যদি আপনি সাব হওয়ার পর ওই মুভমেন্টের কথাটা বলেন, তাহলে একটা প্লেয়ার, তার নাম হবে আমরা এনরিককে নিয়ে একটু কথা বলি। অনেকেই বলেন বেলিংহামকে কেন পাস দিল না এনরিক। হ্যাঁ, আপনার প্রায় 5 মিনিটের মতো সময় বাকি আছে, 3 থেকে 4 মিনিটের মতো সময় বাকি আছে। আপনার এখন গোল একটা, আপনি 1-0 গোলে এগিয়ে রয়েছেন, খুব ভালো। আপনার এখন একটি যদি গোল দিতে পারেন তাহলে ম্যাচটা পুরোটাই আপনার দিকে চলে আসে। তো আপনার একটা গোল দরকার। বেলিংহামকে কেন পাস দিল না সেই বিষয়ে আসছি। আপনার সেকেন্ডলি গোল যদি নাও হয়, আপনার করতে হবে সময় নষ্ট, হ্যাঁ, এবং আপনার নিজের পায়ে যতক্ষণ বল রাখতে পারা যায়। সো সেই ক্ষেত্রে যদি আপনি বেলিংহামের পজিশনটা যদি দেখেন, বেলিংহাম রান মেক করছেন, এমন না যে তিনি বল পেয়ে যাবেন। এবং সামনে আছেন ইয়ান ওব্লাক দারুণ বল প্লেইং গোলকিপার। এবং আমরা কিছু মানে দেখেছি যে কালকের ম্যাচে কিছু এমন অবস্থা দেখেছি, ইয়ান ওব্লাক নিজে বল নিয়ে কাটিয়ে গিয়েছেন ভিনিসিয়াসকে। ভিনিসিয়াসকে তিনি স্কিল দেখাচ্ছেন, তিনি কয়েকটা জায়গায় ভালো স্কিল দেখিয়ে বল নিজের মুভে নিয়েছেন, নিজের পায়ে রেখেছেন বল, লাইক ম্যানুয়েল নয়্যার। সো এই ছিল পুরো খেলা। এবং যদি খেলার শেষের কথাটা একটু বলি, তাহলে পয়েন্ট টেবিলে এখন কিন্তু একটা ত্রিমুখী লড়াই আমরা দেখতে পারি। আথলেটিকো মাদ্রিদ 3-এ, রিয়াল মাদ্রিদ 2-এ, বার্সেলোনা 1-এ। এখন আপনার মানে এল ক্লাসিকোটা জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদ ডার্বি ড্র করেছে, এখন মাদ্রিদের এল ক্লাসিকো আসা পর্যন্ত যত ম্যাচ রয়েছে সব ম্যাচ জিততে হবে। তারপর গিয়ে এল ক্লাসিকোটাও যদি জিততে পারে মাদ্রিদ, তাহলে পয়েন্ট হবে সমান সমান। এখন আমি পয়েন্ট হবে সমান সমান কোন ভিত্তিতে বলছি? আমি পয়েন্ট হবে সমান সমানের ভিত্তি বলছি যেই সময় আপনি দেখবেন বার্সেলোনাও সব ম্যাচ জিতছে, কিন্তু বার্সেলোনা এখন ওসাসুনার সাথে হেরে গিয়েছে, ইয়াং বয়েজের সাথে তাদের হোম ম্যাচ রয়েছে। যেহেতু তারা আগের ম্যাচটা হেরে গিয়েছিল, তাই বার্সাকে নিয়েও একটি ভিডিও আমি বানাবো। কিন্তু মাদ্রিদের গেমের পর যেটা অবস্থা দাঁড়ালো, মাদ্রিদ 2-এ 18 পয়েন্ট, 1-এ আপনার বার্সা 21 পয়েন্ট, 3 পয়েন্টের গ্যাপ, অনেকটাই বড় একটা গ্যাপ। সো জানি না কী হবে, আমার আশা হয় এখনও সিজন অনেক বড়। এবং যেই জিনিসটা একটা সিজন ম্যাচ মানে আপনাকে লিগ জিতাতে পারে, যেটা জিতাতে পারে সেটা হলো স্কোয়াড ডেপথের কথা বললে মাদ্রিদের এবং আথলেটিকো মাদ্রিদের স্কোয়াড ডেপথ অনেকটা বেশি আপনার বার্সেলোনা থেকে। সো সেই ক্ষেত্রে হয়তো পার পেয়ে যেতে পারে এই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ, হয়তো। বা বার্সেলোনা যদি এরকমভাবে কন্টিনিউয়াসলি খেলতে থাকে এবং আপনার এই বছরের পর, অর্থাৎ এই বছর তো চলেই গেল 24 সাল, 25 সালে যখন মানে সিজনের সেকেন্ড হাফ শুরু হয়, সেই সময় কিন্তু আপনার মার্ক বার্নাল বাদে হয়তো সব প্লেয়ার, অর্থাৎ মার্ক বার্নাল আর আপনার টার স্টেগেন বাদে মিডফিল্ডের যত প্লেয়ার লাগে ডিফেন্সে অ্যাটাকে, সব প্লেয়াররাই কিন্তু আবার ফিরে আসছে আপনার বার্সায়। সো
কিন্তু এর আগে বার্সাকে একটা এল ক্লাসিকও খেলতে হবে, তার আগে আপনার বার্সাকে অ্যাথলেটিকের সাথে খেলতে হবে, এবং ইউসিএলে কিন্তু আপনার বায়ার্নের সাথে খেলতে হবে। সো রিয়াল মাদ্রিদ কী করবে জানি না, বার্সা কী করবে, বার্সাকে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই টিকটক অ্যাকাউন্ট।